দীর্ঘ ৭ বছরের রক্তক্ষয়ী ইরাক-ইরান যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে ১৯৮৮ সালের আগস্টে জাতিসংঘের মধ্যস্থতায় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যুদ্ধবিরতি স্বাক্ষর করেন। সেই যুদ্ধে ইরাকের হতাহতের সংখ্যা ছিল প্রায় ৬ লাখ। অল্প কিছু সামরিক সুবিধা অর্জন করলেও ইরাক ভয়াবহ ঋণের বোঝায় বিপর্যস্ত হয়ে পড়ে। ইরাকের তখন বিদেশি ঋণের পরিমাণ $৮০ বিলিয়ন, যেখানে কুয়েত একাই ইরাকের কাছে পায় $১০ বিলিয়ন। আর যুদ্ধে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পুনর্গঠনে ইরাকের লাগবে আরও $২৩০ বিলিয়ন। অন্যদিকে সাদ্দামের তখন ১০ লাখ সৈন্য সেনাবাহিনী, যেটা তখন বিশ্বের চতুর্থ বৃহত্তম মিলিটারি ফোর্স। এত বড় বাহিনী টিকিয়ে রাখতে সাদ্দামের তখন প্রতি বছর ইরাকের মোট জিডিপির প্রায় 40% ব্যয় করতে হয়। যুদ্ধের পর একদিকে যেমন বেকারত্ব, অন্যদিকে ইরাকের উত্তোলনকৃত জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সাদ্দাম তার এই বিশাল বাহিনী টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তাই সাদ্দাম চাইলেন ওপেক যেন তেলের দাম বাড়ায়, কিন্তু সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত নিজেদের মুনাফা রক্ষার জন্য তা মানতে অস্বীকার করে। ফলে ইরাকের আয় কমে যায়, যা ইরাকে সাদ্দামের শাসন টিকিয়ে রাখার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তিনি সামরিক ও সামাজিক খাতে অনেক বেশি ব্যয় করতেন, যেখানে কোনো কাটছাট হলেই দেশে অস্থিরতা বা বিদ্রোহ হতে পারে। তিনি ভাবলেন তার এই আর্থিক সংকটের সমাধান সম্ভবত তার প্রতিবেশী ছোট দেশ কুয়েত থেকেই আসতে পারে। সাদ্দাম মনে করেন কুয়েতকে চাপ দিয়ে নগদ অর্থ আদায় ও ঋণ মওকুফ করিয়ে তার আর্থিক সংকট কিছুটা দূর করতে পারবেন। পাশাপাশি তিনি দাবি করেন ইরান ইরাক যুদ্ধে ইরাক গালফ রাষ্ট্রগুলোকে ইরানের ইসলামী বিপ্লববাদ থেকে রক্ষা করেছে, তাই আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তার অধিকার। ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে সাদ্দাম জর্ডান ও মিশরকে বলেন যেন তারা গালফ রাষ্ট্রগুলোর ওপর চাপ প্রয়োগ করে এবং গালফ রাষ্ট্রগুলো যেন ইরাককে $৩০ বিলিয়ন ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি নিজের ক্ষমতা প্রদর্শন করতে সাদ্দাম কুয়েত সীমান্তে সামরিক মহড়া শুরু করে। মে মাসে বাগদাদে আয়োজিত এক সম্মেলনে সাদ্দাম এ ব্যাপারে গালফ রাষ্ট্রগুলোকে আরও চাপ দিতে থাকেন। তিনি বলেন, তেলের দাম যদি $১ কমে তাহলে আমাদের ক্ষতি হয় বছরে $১ বিলিয়ন। যুদ্ধ শুধু সৈন্য দিয়ে নয়, অর্থনৈতিক উপায়ে হতে পারে। আমাদের প্রতিবেশী ভাইয়েরা তেলের দাম কমিয়ে যেন আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ না চালায়। কুয়েতের আমির সাদ্দামের এই কথাগুলোকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেন। তাই ক্ষুব্ধ হয়ে সাদ্দাম সামরিক সমাধানের পথেই হাঁটতে শুরু করেন। ১৫ জুলাই ৩টি ইরাকি ডিভিশনের ৩৫,০০০ সৈন্য ও ৩০০-রও বেশি ট্যাঙ্ক কুয়েত সীমান্তে জড়ো হয়। সাদ্দাম অভিযোগ করেন কুয়েত বিশ্ব সাম্রাজ্যবাদ ও জায়নবাদের সঙ্গে হাত মিলিয়ে ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন হলে ইরাক কুয়েতের সামরিক অভিযান চালিয়ে আরব জাতিকে রক্ষা করবে। কিন্তু কুয়েত সাদ্দামের এসব হুমকি ও চাঁদাবাজি প্রত্যাখ্যান করে এবং গালফ রাষ্ট্রগুলো যাতে ইরাকি আগ্রাসনের শিকার না হয় সেজন্য কুয়েত যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। ১৭ জুলাই যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা গালফ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল ইরাক যদি কুয়েত আক্রমণ করে তাহলে সেটা তেলের নিরাপত্তা ও ইসরায়েল সহ ছোট তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ফলে যুক্তরাষ্ট্রে শুরু হবে তেলের রিজার্ভ সংকট। ২৭ জুলাই কুয়েত সীমান্তে ইরাকের প্রায় ১ লাখ সৈন্য অবস্থান নেয়, কিন্তু অধিকাংশ বিশ্লেষক তখনও মনে করেন এটি শুধুই ভয় দেখানো। সকল আশ্বাস বাণীই বলছিল ভাববার কিছু নেই, ইরাকিরা ভয় দেখাচ্ছে, তারা কোনো আরব রাষ্ট্রকেই আক্রমণ করবে না। কিন্তু বাস্তবে সবার ধারণাই ভুল ছিল। হামুরাবি ও মেদিনা আর্মার ডিভিশন ১০০০ T-72 ট্যাঙ্ক সহ সীমান্ত অতিক্রম করে, আর রিপাবলিকান গার্ডের কমান্ডোরা হেলিকপ্টারে চড়ে কুয়েত সিটিতে নেমে পড়ে। কুয়েতি সেনাবাহিনীর নামমাত্র প্রতিরোধের পর তাদের ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ে এবং দিন শেষে কুয়েতের আমির দেশ ছেড়ে পালিয়ে যান, আর তার ভাই প্রাসাদ রক্ষা করতে গিয়ে সেখানেই নিহত হন। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সাদ্দাম পুরো কুয়েত দখল করে নেয়। কুয়েতি সেন্ট্রাল ব্যাংক থেকে $২ বিলিয়ন লুট করেন এবং ইরাকের তেল রিজার্ভ প্রায় দ্বিগুণ হয়ে যায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এই আক্রমণের তীব্র নিন্দা করে এবং ইরাককে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। সাদ্দাম ধারণা করেন এই দ্রুত বিজয় প্রতিপক্ষকে সংগঠিত হতে বাধা দেবে, কিন্তু এরকম রাতারাতি একটি স্বাধীন রাষ্ট্রের সরকার উৎখাতের ঘটনায় মিশর এবং জর্ডান সহ আরব রাষ্ট্রগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তারা ইরাকি আগ্রাসন থেকে বাঁচতে হাত মেলায় পশ্চিমা বিশ্ব ও সোভিয়েত ইউনিয়নের সাথে। ফলে সাদ্দাম মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সমর্থন হারায়। সবচেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্যে তেলের ভারসাম্য নষ্ট হয় এবং
অনেক রাষ্ট্রের জাতীয় আয় হুমকির মুখে পড়ে। কুয়েত আক্রমণকে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে ইরাকের সরাসরি আগ্রাসন হিসেবেই দেখা হয়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করেন ইরাক হয়তো সামনে সৌদি আরবও আক্রমণ করতে পারে। কয়েক বছর আগেও ইরাক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাককে সমর্থন দিয়েছে, কিন্তু এখন উল্টো চিত্র। অন্যদিকে সোভিয়েতদেরও ইরাকে বিপুল বিনিয়োগ ছিল। সোভিয়েত ইউনিয়ন এখন আর তাকে সমর্থন করবে না। ফলে ইরাক কুয়েত দখল করলেও প্রতিবেশী গালফ রাষ্ট্রগুলো এবং বিশ্ব শক্তি যখন তার বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তার এই অভিযান বেপরোয়া জুয়া ছাড়া আর কিছুই মনে হয় না। 6 আগস্ট জাতিসংঘ ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। একই দিনে সৌদি আরব ইরাকি আগ্রাসন ঠেকাতে আমেরিকান সৈন্যদের নিজেদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়। 8 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ ঘোষণা করেন, আমি আজ 82তম এয়ারবান ডিভিশন এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষ ইউনিটগুলোকে সৌদি আরবে মোতায়েনের নির্দেশ দিয়েছি, তাদের সার্বভৌমত্ব রক্ষার সহায়তার জন্য। অন্যদিকে জর্ডানও ইরাকের আগ্রাসী শক্তি নিয়ে বেশ উদ্বিগ্ন, তাই তারাও যোগ দেয় পশ্চিমা জোটের সাথে। অন্য আরব রাষ্ট্রগুলো সৈন্য ও সহায়তা পাঠায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ইরাকের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে বেশ আগ্রহী ছিলেন। ফ্রান্সও যোগ দেয়, কারণ ইরাকি সৈন্যরা কুয়েতে ফ্রান্সের দূতাবাসে আক্রমণ করেছিল। এদিকে হাজার হাজার কুয়েতি ও বিদেশি নাগরিক সৌদি আরবে পালাতে শুরু করে লুটপাট ও হত্যার অভিযোগ নিয়ে। যদিও পরে শোনা যায় ইরাকি সৈন্যরা ইনকিউবেটর থেকে শিশু ফেলে হত্যা করেছে, কিন্তু এগুলো সবই ছিল কুয়েতি পিআর প্রচারণার সাজানো নাটক, যেগুলো পরে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। সাদ্দাম এই পশ্চিমা ও আরব জোটকে বিভক্ত করতে কিছু কৌশল হাতে নেন। প্রথমত তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল নিয়ন্ত্রণ করে, আরব দেশগুলোকে বিভক্ত করার আশায়। ইসরায়েল সরাসরি সংঘর্ষে যোগ দেয় না, আরব জোটকে উত্তেজিত না করতে। দ্বিতীয়ত তিনি 49টি দেশের শত শত বিদেশিকে জিম্মি করেন এবং বলেন, পশ্চিমা ও আরব জোট যদি ইরাকে আক্রমণ না করে তাহলে এই জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে পশ্চিমা ও আরব জোট উল্টো ইরাকের বিরুদ্ধে জোরালো যুদ্ধের বার্তা দেয়। মোট 42টি দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব, মিশর ও কুয়েতের নেতৃত্বে এই জোটে যোগ দেয়। জোট যখন শক্তি সঞ্চয় করছে, সাদ্দাম তার সৈন্যদের কুয়েতের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। জোটের পক্ষেও বিশাল লজিস্টিক অপারেশন ডেজার্ট শিল্ড শুরু হয়। সৌদি বন্দর 24 ঘন্টা ধরে মার্কিন সামরিক মালামালে ভরে যায়। বানানো হয় নতুন মহাসড়ক, জাহাজ, বিমান মিলিয়ে হাজার হাজার যুদ্ধযানে ভরপুর। 90 দিনের মধ্যে প্রায় 1,57,000 মার্কিন সৈন্যের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার, চিকিৎসা সামগ্রী, ট্যাঙ্ক, আর্টিলারি ও বিমান পৌঁছে যায় এবং প্রতিদিন প্রায় 7.5 কোটি লিটার জ্বালানি তেল খরচ হয়। ইতিমধ্যে 10টি ইরাকি ডিভিশন কুয়েত সীমান্তে গভীর প্রতিরক্ষা গড়ে তোলে, তেল ভরা খন্দক, মাইনফিল্ড ও আর্টিলারি সহ। রিপাবলিকান গার্ড থাকে কৌশলগত রিজার্ভে। সাদ্দাম মনে করেন পশ্চিমারা হতাহতের ভয় পেয়ে এই মজবুত প্রতিরক্ষায় আক্রমণ করবে না। এদিকে 6 ডিসেম্বর সাদ্দাম সকল বিদেশি জিম্মিকে ছেড়ে দেন যেন পশ্চিমা জোট আক্রমণ বন্ধ করে। কিন্তু জাতিসংঘ 1991 সালের জানুয়ারি মাসে ইরাককে আলটিমেটাম দেয় সম্পূর্ণভাবে কুয়েত থেকে সরে যেতে হবে এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডিক চেনি পরিষ্কার করে বলেন, কোনো আংশিক সেনা প্রত্যাহার নয়, বরং পূর্ণরূপে সেনা প্রত্যাহার করতে হবে। একই সাথে সাদ্দাম কুয়েত থেকে যে সম্পদ নিয়েছে তার পুরোটাই ফেরত দিতে হবে। কিন্তু সাদ্দাম এই সতর্কবার্তা উপেক্ষা করেন আর কুয়েত ছাড়তে অস্বীকার করেন। তারপর 17 জানুয়ারি 1991 ভোর 3টায় জোট বাহিনী ইরাকের উপর ব্যাপক বিমান হামলা চালায়। জোট বাহিনীর কাছে থাকা 2430টি বিমানের মধ্যে ইতিমধ্যেই 323টি আকাশে উঠতে শুরু করে। ইরাকের বিমান প্রতিরক্ষা বিশাল হলেও প্রথমেই অ্যাপাচি হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাডার স্টেশনগুলো ধ্বংস করা হয়। ফলে আকাশপথ জোট বাহিনীর জন্য উন্মুক্ত হয়ে যায়। প্রথম দিনই 1300-রও বেশি বিমান হামলা চালানো হয়। 44টি বিমান ঘাঁটি ও 500-রও বেশি বিমান আশ্রয়স্থল ধ্বংস করা হয় এবং যে সকল ইরাকি জেটগুলো বেঁচে যায় তারা দেশ ছাড়তে বাধ্য হয়। এক মার্কিন পাইলট লিখেছেন, ইরাকি আকাশসীমায় ঢোকার পর নিচে তাকিয়ে দেখি লাল আর কমলা ট্রেসারগুলির বিশাল আলো, মনে হচ্ছিল নিচে আগুনের নদী। তারা আমাদের দেখেই গুলি ছুড়ছে। বাগদাদে প্রেসিডেন্ট প্রাসাদ, মন্ত্রণালয়, বিমানবন্দর সব লক্ষ্যবস্তুতেই আক্রমণ করা হয়। পুরো অভিযানে ইরাক মাত্র 12টি মার্কিন বিমান ভূপাতিত করতে পারে। ফ্রন্ট লাইনে থাকা ইরাকি সেনারা আতঙ্কে নিজেরাই জানে না বাগদাদে কী ঘটছে। একজন সৈন্য ডায়েরিতে লেখেন, কেউ বলে বাগদাদ ধ্বংস হয়ে গেছে, কেউ বলে কিছুই হয়নি। আসল সত্য কি সেটা আমরাও জানি না।
ইরাকি সেনারা কুয়েতের তেলকূপে বিস্ফোরক বসিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটায়। ঘন ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে পড়ে। ইরাক এরপর ইসরায়েল ও সৌদি আরবের দিকে ৮৬টি স্কার্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সাদ্দাম চেয়েছিলেন ইসরায়েলকে যুদ্ধে টেনে এনে পশ্চিমা ও আরব জোটকে ভাঙতে, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শান্ত রাখে এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায়। এদিকে সাদ্দাম সৌদি সীমান্তের কবজি শহরে আক্রমণ করে জোট বাহিনীকে প্ররোচিত করার চেষ্টা করে। ইরাকিরা স্বল্প সময়ের জন্য কবজি শহর দখল করলেও ২৯ জানুয়ারি ব্যাপক বিমান শক্তির সহায়তায় জোট বাহিনী খুব দ্রুতই সেটি পুনর্দখল করে। একই সাথে এই যুদ্ধ জোট বাহিনীর বিমান শক্তির কার্যকারিতার সুস্পষ্টভাবে সামনে আসে। এরপর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে আকাশপথে বড় আকারের বিমান হামলা শুরু হয়। এই সময় প্রায় ৪০,০০০ বার আক্রমণের মিশন পরিচালনা করা হয়, যার লক্ষ্যবস্তু ছিল কমান্ড সেন্টার, নৌ স্থাপনা, তেল স্থাপনা, বিদ্যুৎ অবকাঠামো, রসদ ব্যবস্থা এবং আলোচিত কিলবক্সের ভেতরে অবস্থানরত ইরাকি সেনারা। এই কিলবক্সগুলো ছিল যুদ্ধক্ষেত্রের পূর্ব নির্ধারিত এলাকা, যেখানে নির্দিষ্ট বিমান স্কোয়াড্রন দ্রুত হামলা চালাতে পারত। এই লাগাতার বোমাবর্ষণে প্রায় ৮০,০০০ ইরাকি সেনা পালিয়ে যায়। একই সঙ্গে ধ্বংস হয় ১৩৮৫টি ইরাকি ট্যাঙ্ক, ৯৩০টি সাঁজোয়া যান এবং ১১৫৫টি আর্টিলারি অস্ত্র। ২৪ ফেব্রুয়ারি ৫ লাখ জোট সেনা, ৩৪০টি আক্রমণকারী হেলিকপ্টার, ২,০০০ ট্যাঙ্ক এবং ২,০০০ সাঁজোয়া যান নিয়ে স্থল অভিযান শুরু করে। ব্যাপক বিমান ও নৌ সহায়তায় তারা বাম দিক থেকে ঘুরে আক্রমণ শুরু করে, যার উদ্দেশ্য ছিল কুয়েত ও ইরাকি সেনাবাহিনীকে পেছন দিক থেকে বিচ্ছিন্ন করা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম পশ্চিম দিকের দায়িত্ব নেয়, যেখানে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বাহিনী অগ্রসর হয়। পূর্ব দিকে আরব বাহিনী ও মার্কিন মেরিন বাহিনী অগ্রসর হয়। একই সময় মেরিন ল্যান্ডিং ক্রাফট দিয়ে একটি ভুয়া উপচর অবতরণের প্রস্তুতি নেওয়া হয়, যেটা উপকূলে ইরাকের ২টি ডিভিশনকে আটকে রেখেছিল। পশ্চিমে ফ্রান্সের 6th লাইট ডিভিশন ও মার্কিন এয়ারবান ডিভিশনগুলো দ্রুত এগিয়ে আসে। শুধু ১০১তম এয়ারবান ডিভিশনই ৩০০টিরও বেশি হেলিকপ্টার ব্যবহার করে ইরাকের ভিতরে প্রায় ২৭০ কিলোমিটার ভিতরে আক্রমণ চালায়। সপ্তাহব্যাপী বিমান হামলার ফলে ইরাকের সামনের সারির সেনারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং গণহারে আত্মসমর্পণ করতে থাকে। সন্ধ্যার মধ্যেই এয়ারবান বাহিনী বাগদাদ ও কুয়েত সংযোগকারী হাইওয়ে কেটে দেয়। মধ্য অঞ্চলে মার্কিন ও ব্রিটিশ বাহিনী সরাসরি আক্রমণ চালায়। তাদের লক্ষ্য ছিল আল বুয়াইয়া নামের ইরাকি রসদ কেন্দ্র দখল করে পূর্ব দিক ঘুরে ইরাকি বাহিনীকে ঘেরাও করা। বুলডোজার ব্লেড লাগানো ট্যাঙ্ক দিয়ে তারা ইরাকি প্রতিরক্ষা বাঁধ ভেঙে ফেলে এবং মাটি চাপা দিয়ে কিছু সৈন্যকে জীবন্ত কবর দেয়। মাইনফিল্ডে ২৪টি পথ তৈরি করে এবং তারা ১৬ কিলোমিটার চওড়া একটি অঞ্চল তৈরি করে। মেরিন ডিভিশনগুলো বৃষ্টি, কুয়াশা ও জ্বলন্ত তেলকূপের কালো ধোঁয়ার মধ্যে দিয়েই অগ্রসর হয়। নেপালমে জ্বলন্ত ইরাকি পরীক্ষা পেরিয়ে তারা প্রতিরক্ষা ভেঙে দেয় এবং সঙ্গে সঙ্গেই ৩,০০০-এর বেশি ইরাকি সৈন্য আত্মসমর্পণ করে। প্রথম মেরিন এক্সপেডিশনারি ফোর্স কুয়েতের ভেতরে ৩০ কিলোমিটার এগিয়ে যায় এবং ১০,০০০-এরও বেশি ইরাকি সৈন্যদের বন্দী করে। একই সাথে আল জাবারা বিমান ঘাঁটিও দখল করে। ২৪ ফেব্রুয়ারির শেষ দিকে জোট বাহিনী ইরাকি বাহিনীর ফ্রন্ট লাইন ভেঙে দেয়, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। রিজার্ভে থাকা ইরাকি রিপাবলিকান গার্ড বাহিনী জোট বাহিনীকে থামাতে এগিয়ে আসে। পরবর্তী দিনগুলো পুরো ফ্রন্ট জুড়ে যুদ্ধ চলতে থাকে। সিরিয়ান, মিশরীয় ও সৌদি বাহিনী ধীরে ধীরে অগ্রসর হলেও মার্কিন প্রথম ক্যাভালরি ডিভিশনের সহায়তায় এগিয়ে যায়। একাধিক ট্যাঙ্ক যুদ্ধে মার্কিন M1A1 আব্রামস ট্যাঙ্ক ইরাকি T-55, T-60 ও T-70 ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি কার্যকর প্রমাণিত হয়। মাত্র ৯০ সেকেন্ডে ১৩টি মার্কিন আব্রামস ট্যাঙ্ক ৩৫টি ইরাকি ট্যাঙ্ক ধ্বংস করে। উন্নত থার্মাল ভিশন, কামান এবং ডিপ্লিটেড ইউরেনিয়াম গোলার কারণে মার্কিন ট্যাঙ্কগুলো স্পষ্ট সুবিধা পায়। ২৬ ফেব্রুয়ারি তেলকূপের ধোঁয়া ও মরুভূমির ঝড়ের কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে মার্কিন সাঁজোয়া বাহিনী ইরাকি রিপাবলিকান গার্ডের তাওয়াকালনা ডিভিশনের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। ২৭ ফেব্রুয়ারি শেষ পর্যন্ত জোট বাহিনী চূড়ান্তভাবে সাফল্য অর্জন করে। এই যুদ্ধে ২ মার্কিন সৈন্য নিহত হয়, তবে দুজনই নিহত হয় ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরাকি সেনারা কুয়েত শহর ছেড়ে পালাতে শুরু করে। বাগদাদমুখী মহাসড়কে জোট বাহিনীর বিমান হামলায় এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়, ইতিহাসে যা হাইওয়ে অফ ডেথ নামে পরিচিত।
শত শত যানবাহন ধ্বংস হয় এবং বহু ইরাকি সেনা নিহত হয়। শেষ পর্যন্ত কুয়েত ইরাকের হাত থেকে মুক্ত হয়। প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ ঘোষণা করেন যে জোট বাহিনী তার লক্ষ্য অর্জন করেছে, এবার যুদ্ধবিরতি কার্যকর হবে। 100 ঘন্টার স্থল অভিযানের পর অপারেশন ডেজার্ট স্টর্ম শেষ হয়। এরপর ইরাকের ভেতরে শিয়া ও কুর্দি বিদ্রোহ শুরু হলেও জোট বাহিনী সেখানে সরাসরি কোনো হস্তক্ষেপ করে না। শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন শিয়া ও কুর্দি বিদ্রোহ দমন করেন। গালফ যুদ্ধ কুয়েতকে ইরাকের হাত থেকে মুক্ত করলেও ইরাক থেকে সাদ্দামের শাসন উৎখাত করতে পারেনি। যুদ্ধটি সাময়িকভাবে সফল হলেও এর পরিণতিতে নতুন ও জটিল রাজনৈতিক সংকট তৈরি হয়, যার প্রভাব পরবর্তী বহু বছর ধরে রয়ে যায় বিশ্ব রাজনীতিতে।